আমারও বউ নেই, তোমারও জামাই নেই। চলো, আমরা সংসার কইরা খাই। হঠাৎ কাঁধে হাত পড়তেই তড়িৎ গতিতে পেছনে তাকায় আনন্দী। আর তাকিয়ে বুকের ভেতরটা হিম হয়ে যায়। মুখে সেই চেনা হালকা হাসি, চোখে অদ্ভুত নির্লিপ্ত ভাব, যেন কিছুই হয়নি। যেই তাদের মাঝে কোনো ভয়, ঘৃণা, আতঙ্কের সম্পর্কই নেই। অভিস্বাভাবিক ভঙ্গিতে আনন্দের ঘাড়ের পেছনে হাত রেখে তাকে নিজের বুকের কাছে টেনে নেয়। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করে। দূর থেকে দেখলে মনে হবে তারা খুব কাছের মানুষ, হয়তো ছোটবেলার বন্ধু, হয়তো বহুদিনের সম্পর্ক। এমনভাবে হাঁটছে যেন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে দুইজন। যেন এই স্পর্শে আনন্দের কোনো অস্বস্তি থাকার কথাই না। এক ঝটকায় নিজের কাছ থেকে অভির হাত সরিয়ে দেয় আনন্দী। তার চোখে তখন স্পষ্ট ঘৃণার বিরক্তি। একবারও পিছনে না তাকিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে সে। স্যান্ডেলের শব্দগুলো রাস্তায় ঠকঠক করে বাজতে থাকে, যেন প্রতিটি পদক্ষেপে সে অভির থেকে দূরে সরে যেতে চাইছে। অভি বোম ভোলার মতো দাঁড়িয়ে বলল, বান্তি, কামড়া করলোটা কি? সাদনে ইগনোর করলো? অভি থামে না। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে আবার আনন্দের পেছনে হাঁটতে শুরু করে। এই বোকাচন্দ্র, ভাব কারে দেখাস? আনন্দের চোয়াল শক্ত হয়ে আছে, তাতে দাঁত চেপে বলল, রাস্তার কুকুরকে। অভি এক ভ্রু তোলে, তারপর ইচ্ছে করে চারপাশে তাকায়, ডানে বামে ফাঁকা রাস্তার দিকে। ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ঝুলে ওঠে তার। রাস্তায় তো কোনো কুকুরও নাই, সে অলস ভঙ্গিতে বলল। তার কণ্ঠে বিদ্রুপ ছিল, আর সেই বিদ্রুপ যেন আরো বেশি করে জ্বালিয়ে দিল আনন্দীকে। এক মুহূর্তের জন্য চুপ হয়ে রইল সে। বাতাসে তার ওড়নার কোণা হালকা উঠতে শুরু করলো। তারপর খুব ধীরে মুখ তুলল আনন্দী। চোখ দুটো সরাসরি গিয়ে থামলো অভির চোখে। নিচের দিকে তাকিয়ে দেখুন। অভির চোখ দুটো হঠাৎই সরু হয়ে এলো। চোয়াল শক্ত করে এক পা এগিয়ে এসে নিচু গলায় বলল, বহুত বাড়ছস তুই শখের বেটি। কথাটার মধ্যে ছিল স্পষ্ট হুমকি। চারপাশের বাতাস সে যেন আরো ভারী হয়ে উঠল। দূরে চলন্ত গাড়ির শব্দ থাকলেও এই মুহূর্তে দুজনের মাঝখানে উত্তেজনের বেশি স্পর্শ। আনন্দী ধীরে মাথা তুলল। ভয় পাওয়ার বদলে তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে মৃদু তাচ্ছিল্যের হাসি। সত্যি কথা শুনতে না পারলে রাগ হওয়াটাই স্বাভাবিক। সে শান্ত স্বরে বলল। অভির আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে উঠল, চোখে সেই চেনা আগুন। কিন্তু আনন্দী একবার এক চুলো পিছন ঘটল না। রাস্তার হলদে আলোয় তাকে অদ্ভুত দৃঢ় লাগছিল, যেন ঝড়ের মাঝেও সোজা দাঁড়িয়ে থাকা কোনো গাছ। তোর জন্য একটা গিফট আছে শখের বেটি। কথাটা বলেই অভি আচমকা আনন্দীর কবজি চেপে ধরে। এতটাই হঠাৎ আনন্দী প্রথম কয়েক সেকেন্ড বুঝতে পারল না কি হচ্ছে। তারপর যখন অভি তাকে টেনে সামনে এগোতে শুরু করলো, তখন তার বুকের ভেতরটা ধক করে উঠল। বিকেলের বাতাসে ধুলো আর পেট্রোলের গন্ধ মিশে আছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো আলো ফাঁকা রাস্তায় লম্বা ছায়া ফেলেছে। অভির হাতের চাপ ক্রমশ শক্ত হচ্ছে, যেন সে এক মুহূর্তের জন্য আনন্দীকে ছাড়ার ইচ্ছে রাখে না। শুরুতে আনন্দের মাথা এসেছিল চিৎকার করার জন্য, গলা ফাটিয়ে সাহায্য চাইবে। কিন্তু পর মুহূর্তে সে ভাবনা মিলিয়ে গেল। এই নিচু রাস্তায় চিৎকার মানে শুধু নিজের শক্তি নষ্ট করা। কেউ আসবে না, কেউ শুনলেও জড়াবে না। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করে সে নিচু গলায় জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি আমরা? অভি থামলো না, হাঁটতে হাঁটতেই ঠান্ডা স্বরে বলল, কাল মুখে থুতু দিলি, একটা রিটার্ন গিফট তো তোর পাওয়ার না আছে, তাই না? আনন্দী ভ্রু কুঁচকে গেল। মানে? কোনো জবাব দিল না অভি। বাইকের কাছে দাঁড়িয়ে সে আনন্দীকে প্রায় জোর করেই পেছনে বসালো। তারপর নিজের কালো জ্যাকেট খুলে দিল। আনন্দী কিছু বুঝে ওঠার আগে সে জ্যাকেটটা পাকিয়ে দুজনের কোমরের চারপাশে শক্ত করে বেঁধে নিল। আনন্দী হতভম্ব হয়ে তাকালো। কি করছেন অভি? অভি বাইকের হ্যান্ডেলে হাত রেখে নির্বিকার গলায় বলল, আপাতত কিছু না, করলে দেখবি। মানে? ইঞ্জিন স্টার্ট দিতে দিতে অভি হালকা হাসলো। মানে কাকের মাথা, বগের ঠ্যাং। তার গলায় এক উদাসীনতা, যেন পুরো ব্যাপারটাই তার কাছে নিচু খেলা। আনন্দের কথার কানে তুলল না সে। বাইকটা গর্জন তুলে ছুটে গেল রাতের ফাঁকা রাস্তায়। শহরের বড় রাস্তা পেরিয়ে অভি একটার পর একটা সরু গলিতে ঢুকতে লাগলো। কোথাও আধো অন্ধকার, কোথাও ঝুলে থাকা নষ্ট সাইনবোর্ড, কোথাও ড্রেনের গন্ধ মিশিয়ে স্যাঁতস্যাঁতে বাতাস। দূরে দূরে পুলিশের চেকপোস্টে লাল নীল আলো দেখা যাচ্ছে, কিন্তু অভি যেন
আগে ভাগেই জানে কোন রাস্তায় এগিয়ে যেতে হবে। তার মধ্যে অদ্ভুত এক দক্ষতা রয়েছে। শহরের এমন সব অলিগলি সে চেনে যেগুলোর অস্তিত্ব বেশিরভাগ মানুষ জানেই না। যে অন্ধকার শহরটার ভেতরে আরেকটা গোপন শহর আছে, আর অভি সেই শহরের প্রতিটি পথ মুখস্থ জানে। আনন্দী চুপচাপ বসে রইল। বাইকের গতির সঙ্গে তার চুল উঠছে। বুকের ভেতর অস্বস্তি জমে উঠেছে ধীরে ধীরে, কারণ সে বুঝতে পেরেছে অভি তাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো, অভির চোখে এই মুহূর্তে কোনো রাগ নেই। কিছুক্ষণ পর অভি বাইকটা শহরের পরিচিত আলোর ভিড় ছেড়ে আরও বাহিরের দিকে নিয়ে যেতে শুরু করলো। রাস্তা ধীরে ধীরে সরু হয়ে আসলো। পুরনো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা ভবনগুলো মাথার ওপর ঝুঁকে ঝুঁকে আছে। কোথাও দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, কোথাও আধভাঙা বারান্দা থেকে লালচে আরও ঝুলে পড়ে রয়েছে নিচে। বাতাসের গন্ধ বদলে গেছে। সিগারেটের ধোঁয়া, সস্তা আতরের তীব্র গন্ধ আর পুরনো স্যাঁতস্যাঁতে দেওয়ালের গন্ধে মিশে একটা ভারী আবহ তৈরি করেছে। বাইকটা একটা গলির ভেতরে ঢুকতেই আনন্দের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে এলো। কারো ঠোঁটে কারো লিপস্টিক, কারো চোখে অতিরিক্ত কাজল। কেউ বা অদ্ভুত ভঙ্গিতে হেসে ডাকছে পথচারীদের। তাদের হাসির মধ্যে ক্লান্তি আছে, চোখের ভেতরে জমে আছে বহু রাতের না বলা গল্প। এক মুহূর্তে আনন্দী বুঝে গেল এই জায়গাটা কোথায়। এই জায়গাটা নিষিদ্ধ পল্লী। তার আঙুলগুলো অজান্তেই শক্ত করে চেপে ধরল বাইকের সিট। শরীরের ভেতর অস্বস্তির ঢেউ বয়ে গেল। এই জায়গায় ভালো মানুষ আসে না, এটাই সমাজ বলে। অথচ যারা আসে তাদের অনেকেই আবার সেই তথাকথিত ভালো পরিবারের সন্তান। দিনের আলোয় ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলোই রাত নামলে এই অন্ধকার গলিগুলোর পরিচিত মুখ হয়ে ওঠে। বাইকটা ধীরে ধীরে এগিয়ে চলল। চারপাশের দৃষ্টি যেন আনন্দের গায়ে এসে বিচ্ছে। আর তার পাশে বসে থাকা অভি অদ্ভুতভাবে শান্ত, যেন এই অন্ধকার, এই গলি, এই মানুষগুলো তার কাছে নতুন কিছু না। আমরা এখানে কেন এসেছি অভি? তোরে বিক্রি করতে। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা। লিখেছেন কায়নাত খান কবিতা। পর্ব 25। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।